গল্পের শুরু হয় এমন এক ভয়ঙ্কর ও অভিশপ্ত ঘন জঙ্গল দিয়ে, যেখানে চারদিকে কেবল বিষাক্ত সাপ গিজগিজ করছে, আর সেখানেই বাস করে ক্রিমসন নামের এক বিশাল অ্যানাকন্ডা। বলা হয় যেই ওই অ্যানাকন্ডার এলাকায় পা রেখেছে সে আর কখনো জ্যান্ত ফিরে আসেনি। এরপর আমরা দেখতে পাই সেই জঙ্গলেই জেফ নামের এক লোক তার দুই সঙ্গীকে নিয়ে নৌকায় করে সাপ শিকার করতে যাচ্ছে। মূলত এরা বিষাক্ত সাপ ধরে শহরে বিক্রি করে, কিন্তু আজ তারা সোজা অ্যানাকন্ডার এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। নৌকার ক্যাপ্টেনও ভয়ে ভয়ে জেফকে বলে যে সামনের এলাকাটি অ্যানাকন্ডার, ওখানে যাওয়া ঠিক হবে না। কিন্তু জেফ এসব শুনে হালকা হাসে এবং বলে, আমাকে শুধু ওই জায়গা পর্যন্ত পৌঁছে দাও, তারপর তোমার টাকা নিয়ে নৌকা ঘুরিয়ে চুপচাপ ফিরে যেও। আর এখানেই আমরা বুঝতে পারি যে জেফ কোনো সাধারণ শিকারী নয়, সে একজন বিশেষজ্ঞ সাপ শিকারী, স্নেক হান্টার, এবং তার আসল লক্ষ্য হলো এই জঙ্গলের রাজা ক্রিমসন অ্যানাকন্ডা। কিছুক্ষণ পর তারা অবশেষে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজ করছিল, যেন পুরো জঙ্গল কোনো বিপদের অপেক্ষা করছে। এই সময় নৌকার ক্যাপ্টেন জেফের কাছে আরও বেশি টাকা দাবি করে বসে। সে বলে এই জায়গায় কাউকে নিয়ে আসা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা, তাই তার আরও টাকা চাই। জেফ একথা শুনে পকেট থেকে টাকা বের করে ক্যাপ্টেনের দিকে বাড়িয়ে দেয়, কিন্তু ক্যাপ্টেন যেই দুই হাত বাড়িয়ে টাকা নিতে যায়, জেফ ইচ্ছে করেই সব টাকা নিচে ফেলে দেয়। ক্যাপ্টেন যখন নিচু হয়ে টাকাগুলো কুড়াতে শুরু করে এবং হাসি মুখে আবার জেফের দিকে তাকায়, ঠিক তখনই জেফ হঠাৎ করে তার গলায় একটি ছুরি ঢুকিয়ে দেয়। অত্যন্ত নির্মমভাবে তার গলা কেটে মাথাটি নদীর পানিতে ফেলে দেয় সে। নদীর তীরে দাঁড়িয়ে জেফের দুই সঙ্গী এই দৃশ্য দেখে ভয়ে আঁতকে ওঠে। এরপর জেফ তাদের কাছে গিয়ে হুমকি দিয়ে বলে, তোমরাও যদি আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো তবে তোমাদেরও একই দশা হবে। এরপর এই তিনজন জঙ্গলের আরও গভীরে এগোতে থাকে। কিছুক্ষণ পর তারা সাপের একটি বিশাল মূর্তি দেখতে পায়। সেটি দেখেই জেফ বুঝে যায় যে এটাই ক্রিমসন অ্যানাকন্ডার আসল এলাকা। অন্যদিকে জেফের দুই সঙ্গী সেখানে প্রচুর বিষাক্ত সাপ পেয়ে যায়। এত সাপ দেখে তারা খুশিতে আত্মহারা হয়ে যায় এবং দ্রুত সেগুলো ধরে ব্যাগে ভরতে শুরু করে, কারণ কালোবাজারে এই সাপগুলোর অনেক দাম। কিন্তু জেফের ধ্যান এই ছোটোখাটো সাপের দিকে ছিল না, সে শুধু খুঁজছিল এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী ক্রিমসন অ্যানাকন্ডাকে। কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন সাপে ভর্তি ব্যাগ নিয়ে একাই নৌকার দিকে ফিরে আসছিল, কিন্তু হঠাৎ পানিতে একটি মুন্ডহীন লাশ দেখে সে চমকে যায়। লাশটি ছিল সেই ক্যাপ্টেনের যাকে জেফ একটু আগে খুন করেছিল, কিন্তু হঠাৎ লাশটি পানির নিচে তলিয়ে যায় এবং পরের মুহূর্তেই পানির নিচ থেকে বিশাল কোনো একটা প্রাণী দ্রুত তার দিকে ধেয়ে আসতে থাকে। লোকটি ভয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু বিদ্যুতের বেগে এক বিশাল অ্যানাকন্ডা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে শক্ত করে পেঁচিয়ে ধরে। সেই বিশাল অ্যানাকন্ডাটি লোকটির শরীরে পেঁচিয়ে তার হাড়গোড়ো গুড়িয়ে দেয় এবং তারপর নিজের বিশাল হাঁ করে তাকে জ্যান্ত গিলে খেতে শুরু করে। অন্যদিকে আমরা তার দ্বিতীয় সঙ্গীকে দেখতে পাই যে সাপে ভর্তি ব্যাগ নিয়ে জঙ্গলের ভেতরে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ সে এক জায়গায় থমকে দাঁড়ায়, কারণ সে এমন কিছু দেখে ফেলেছিল যা দেখে তার শ্বাস আটকে যায়। আসলে সে ওই বিশাল অ্যানাকন্ডাটিকে জঙ্গলের ভেতর দিয়ে সরীসৃপের মতো এগোতে দেখেছিল। অ্যানাকন্ডাটি ধীরে ধীরে একটি গাছে উঠছিল এবং তার ফোলা পেট দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে কোনো মানুষকে জ্যান্ত গিলে খেয়েছে। লোকটি সেখান থেকে প্রাণ নিয়ে পালাবে তার আগেই অ্যানাকন্ডাটি তার সঙ্গীর মৃতদেহটি মুখ থেকে উগড়ে দেয়। এই দৃশ্য দেখে সে ভয়ে জমে যায়। পরের মুহূর্তেই সেই বিশাল সাপ তার উপরও হামলা করে এবং তাকে পেঁচিয়ে ধরে। অ্যানাকন্ডাটি তাকে এত জোরে চাপ দিতে থাকে যে তার হাড় ভাঙার শব্দ শোনা যায়। এরপর গাছের সাথে পেঁচিয়ে তাকে সে জ্যান্ত খেতে শুরু করে। কিছুটা দূর থেকে জেফ এই সব কিছু দেখছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জেফ নিজের সঙ্গীদের মূর্তি দেখেও একটুও ভয় পাচ্ছিল না, বরং সে খুশি হচ্ছিল। আসলে জেফ এটাই চাইছিল, যেন কেউ ওই অ্যানাকন্ডার টোপ বা বেইট হয়, আর শিকার খাওয়ার সময় সাপটির মনোযোগ অন্যদিকে সরে যায়। সেই সুযোগে সে সাপটিকে অজ্ঞান করে ধরতে পারবে। জেফ তার শটগান বের করে অ্যানাকন্ডাটিকে অজ্ঞান করার জন্য গুলি চালাতেই যাবে, ঠিক তখনই হঠাৎ পুরো জঙ্গলের পশু পাখি জোরে জোরে অদ্ভুত শব্দ করে চিৎকার করতে শুরু করে। সেই শব্দ শুনে বিশাল অ্যানাকন্ডাটি তার শিকার সেখানেই ফেলে রেখে দ্রুত জঙ্গলের গভীরে চলে যায়। এমন কি আসতে চলেছিল যার ভয়ে জঙ্গলের সব প্রাণী এতটা ভয় পেয়ে গেল? এখানেই দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের একটি সার্কাসটা দেখানো হয়। সার্কাসটি প্রায় বন্ধ হওয়ার পথে, কারণ এখন আর কেউ এটি দেখতে আসে না। এই সময় সার্কাসের মালিকের কাছে বিল ইয়াগ নামের এক লোক আসে। সে মালিককে টাকায় ভর্তি একটি সুটকেস দেয় এবং সার্কাসে কাজ করা সবাইকে কিনে নেয়, কারণ সে থাইল্যান্ডে গিয়ে নতুন করে সার্কাস শুরু করতে চায়। সার্কাসের লোকেরা বিল ইয়াগের কাছে এত টাকা দেখে অবাক হয়ে যায়, কারণ কয়েক বছর আগেও সে খুব গরিব ছিল এবং তাদের সাথেই সার্কাসে কাজ করত। হঠাৎ সে এত ধনী কিভাবে হলো তা কেউ বুঝতে পারছিল না। পরদিন সকালে বিল ইয়াগ সবাইকে নৌকায় করে থাইল্যান্ডে নিয়ে যেতে চায়। যেহেতু সে সবাইকে কিনে নিয়েছিল, তাই বাধ্য হয়ে সবাই তার কথা মতো নৌকায় উঠে পড়ে। এরপর নৌকার ক্যাপ্টেন নৌকা ছাড়েন। যাওয়ার পথে বিল ইয়াগ চুপচাপ নৌকার বাথরুমে গিয়ে কাউকে কল করে। ফোনে সে বলে, ডেলিভারি প্রস্তুত, খুব শীঘ্রই এদের নিয়ে আমি তোমার কাছে পৌঁছচ্ছি। তার এই কথা শুনেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে নৌকায় থাকা লোকগুলোর সাথে সে খুব খারাপ কিছু করতে চলেছে।
কিছুটা পথ যাওয়ার পর তারা দেখে যে নদীর রাস্তা পুরোপুরি বন্ধ। ক্যাপ্টেন জানান অন্য রাস্তা দিয়ে যাওয়া যাবে, কিন্তু তাতে থাইল্যান্ড পৌঁছতে অনেক বেশি সময় লাগবে। বিলি আগের এই কথা একদমই পছন্দ হয় না। সে রেগে গিয়ে ক্যাপ্টেনকে হুমকি দিয়ে বলে, যাই হয়ে যাক না কেন আমাদের নির্দিষ্ট সময়ই থাইল্যান্ড পৌঁছতে হবে, কারণ সেখানকার শোয়ের টাকা আমি আগেই অ্যাডভান্স নিয়ে নিয়েছি। ঠিক সময় শো করতে না পারলে আমরা পুরোপুরি ধ্বংস হয়ে যাব। তখন ক্যাপ্টেন বলেন, যদি দীর্ঘ পথ ঘুরে যেতে না চাও তবে একটাই উপায় আছে। সামনে থাকা বড় বড় কন্টেনারগুলোর দিকে ইশারা করে তিনি বলেন, আমরা এগুলোকে বোমা দিয়ে উড়িয়ে দেব এবং নিজেদের রাস্তা তৈরি করে এখান থেকে বেরিয়ে যাব। বিলি আগের কাছে আইডিয়াটা ভালো লাগে এবং সে রাজিও হয়ে যায়, কিন্তু তারা টেরও পেল না যে তারা কত বড় ভুল করতে চলেছে। তারা কন্টেনারগুলোর কাছে বোমা লাগিয়ে রিমোট চেপে বড়সড় বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে রাস্তা তো পরিষ্কার হয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই ওই কন্টেনারগুলোর ভেতর থেকে অসংখ্য বিষাক্ত সাপ সোজা তাদের নৌকার ওপর বৃষ্টির মতো পড়তে থাকে। আসলে ওই কন্টেনারগুলো সাপে ভরা ছিল। এটা দেখে নৌকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো নৌকা বিষাক্ত সাপে ভর্তি হয়ে যায় এবং সাপগুলো মানুষকে কামড়াতে শুরু করে। এই সময় লেনি নামের এক মেয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একটি পাইপ দিয়ে তীব্র বেগে পানি ছুটতে শুরু করে, যার ফলে তার আশেপাশের সব সাপ সোজা নৌকার নিচে পানিতে গিয়ে পড়ে। অন্যদিকে বিলিয়াগ ভয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু হঠাৎ বাথরুমের ছাদ ভেঙে অসংখ্য সাপ তার উপর পড়তে থাকে। বিলিয়াগ ভয়ে দিশেহারা হয়ে প্রাণ বাঁচাতে সোজা নদীতে লাফ দেয়। সাঁতরে সে কোনো মতে তীরে পৌঁছায়, কিন্তু সেখানেও তার সামনে এসে ফনা তোলে একটি ভয়ঙ্কর কিং কোবরা। কোবরাটি তাকে ছোবল মারার আগেই হঠাৎ একজন মানুষ সাপটির ওপর পা দিয়ে তাকে পিষে বিলিয়াগের জীবন বাঁচায়। আর এই লোকটি অন্য কেউ নয়, স্বয়ং জেফ। জেফ সবার কাছে মিথ্যা বলে যে সে একজন ওয়াইল্ড এক্সপ্লোরার এবং জঙ্গলে দুর্ঘটনার কারণে এখানে আটকে পড়েছে। ঠিক তখনই সার্কাসের এক লোক, যার নাম জিয়াও, হঠাৎ নিজের কান চেপে ব্যথায় জোরে জোরে চিৎকার করতে করতে নিচে পড়ে যায়। জেফ তার কাছে গিয়ে কান পরীক্ষা করে বুঝতে পারে ভেতরে কি আছে। এরপর জেফ নিজের আঙুলে হালকা কেটে রক্ত বের করে জিয়াওয়ের কানের কাছে ধরে। পরের মুহূর্তেই জিয়াওয়ের কান থেকে একটি সরু বিষাক্ত সাপ বেরিয়ে এসে সোজা জেফের আঙুলে কামড় বসায়। আশ্চর্যের বিষয় হলো, সাপের কামড় খাওয়ার পরেও জেফের কিছুই হয় না। সে খুব স্বাভাবিকভাবে সাপটিকে ধরে জলে ফেলে দেয়। এই দৃশ্য দেখে লেনি রীতিমতো অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, এত বিষাক্ত সাপ কামড়ানোর পরও জেফের ওপর বিষ কেন কাজ করল না। আসলে লেনি সাপের সম্পর্কে বেশ ভালো জ্ঞান ছিল। সে জানত যে সাপের বিষের বিরুদ্ধে ইমিউন বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হলে কোনো মানুষের শরীরে আগে থেকে প্রচুর পরিমাণে বিষ প্রবেশ করাতে হয়। লেনি বিলিয়াগকে এই কথাগুলো জানিয়ে বলে যে জেফকে তার সুবিধের লোক মনে হচ্ছে না, কিন্তু বিলিয়াগ তার কথায় কান দেয় না। সে বলে, আমাদের বরং জেফকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ সে আমার আর আমাদের এক সঙ্গীর জীবন বাঁচিয়েছে। এরপর জেফ নৌকার নতুন ক্যাপ্টেনের সাথে দেখা করে। সে ক্যাপ্টেনকে অনেকগুলো টাকা দেয় এবং একটি ম্যাপ দেখিয়ে বলে, যদি তুমি আমাকে এই জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারো তবে সেখানে পৌঁছালে তোমাকে আরও বেশি টাকা দেব। কিন্তু ক্যাপ্টেন যেই ওই জায়গার নাম শোনেন, সাথে সাথেই তিনি বন্দুক বের করে জেফের দিকে তাক করেন। তিনি রেগে গিয়ে বলেন, যদি আরেকবার ওই জায়গায় যাওয়ার কথা মুখে এনেছ তবে তোমাকে আমি গুলি করব। আসলে ক্যাপ্টেনও ওই জায়গাটা সম্পর্কে জানতেন, যেখানে ক্রিমসন নামের ভয়ঙ্কর বিশাল অ্যানাকন্ডা বাস করে। জেফ এটা শুনে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নৌকার ক্যাপ্টেন আরাম করে বসে মাছ ধরছিলেন। হঠাৎ তার ছিপের সুতো পানিতে কেউ জোরে টান দেয়, যার ফলে ছিপটি হাত ফসকে নিচে পড়ে যায়। ক্যাপ্টেন সেটি তোলার জন্য নিচু হতেই পানির নিচ থেকে কেউ তাকে টেনে নিয়ে যায়। আসলে ক্যাপ্টেনকে পানিতে টেনে নেওয়া ব্যক্তিটি আর কেউ নয়, জেফ। জেফ পানির নিচেই ক্যাপ্টেনকে মেরে ফেলে এবং তারপর তার মৃতদেহটিকে জঙ্গলের বিশাল অ্যানাকন্ডাকে ডাকার টোপ হিসেবে ব্যবহার করে। কিছুক্ষণ পর সবাই ক্যাপ্টেনকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না। এই ঘটনায় লেনির জেফের উপর সন্দেহ আরও বেড়ে যায়। সে জেফকে সরাসরি জিজ্ঞেস করে, ক্যাপ্টেন কোথায়? তুমি তাকে মেরে ফেলোনি তো? জেফ নির্বিকারভাবে উত্তর দেয় যে ক্যাপ্টেনের ব্যাপারে সে কিছুই জানে না। সে বলে, এটা জঙ্গল, এখানে মানুষ গায়েব হওয়া সাধারণ ব্যাপার। ঠিক তখনই পুরো জঙ্গল জুড়ে অদ্ভুত এক কোলাহল শুরু হয়। পশু পাখিরা ভয় পেয়ে পালাতে শুরু করে। এটা দেখে সবার বুক কেঁপে ওঠে। হঠাৎ পানির নিচ থেকে অদ্ভুত নড়াচড়ার আওয়াজ ভেসে আসে। এক লোক ভয় পেয়ে জিজ্ঞেস করে, এটা কিসের আওয়াজ? জেফ হাসি মুখে বলে, বড় কিছু একটা আসতে চলেছে। জেফের মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছিল সে এই বিপদের জন্যই অপেক্ষা করছিল। আমরা দেখতে পাই নদীর গভীর দিয়ে একটি বিশাল অ্যানাকন্ডা দ্রুত জেফের পাতা ফাঁদের দিকে ধেয়ে আসছে। পরের মুহূর্তেই জেফের লাগানো ছিপটি জোরে জোরে নিচের দিকে টান খেতে থাকে। জেফ অ্যানাকন্ডাকে ধরার জন্য ছিপটি শক্ত করে ধরে, কিন্তু ওই বিশাল অ্যানাকন্ডা এত সহজে জেফের ফাঁদে আটকার পাত্র নয়। হঠাৎ সাপটি পানির উপর উঠে আসে। তার বিশাল ও ভয়ঙ্কর আকার দেখে নৌকায় থাকা সবার শ্বাস আটকে যায়। অ্যানাকন্ডাটি জেফের হাতের দড়ি এত জোরে টান দেয় যে জেফ সোজা পানিতে গিয়ে পড়ে।
সাপটি জেফকে পানির নিচে এদিক ওদিক আছড়াতে থাকে। কিন্তু জেফও সহজে হার মানার লোক নয়। সে সাঁতরে কাছেই থাকা একটি ছোট নৌকায় উঠে পড়ে এবং অ্যানাকোন্ডার জালের দড়িটি ওই নৌকার সাথে বেঁধে দেয়। জেফ হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে অ্যানাকোন্ডার উপর হামলা করে, কিন্তু তার আঘাতে ওই বিশাল সাপের তেমন কোনো ক্ষতি হয় না। উল্টো সাপটি জেফকে ধরে ফেলে এবং ছোট নৌকার চারদিকে পেঁচিয়ে তাকে পানির নিচে ডুবিয়ে দেয়। দূরে দাঁড়িয়ে থাকা সবাই মনে করে জেফ মারা গেছে, কিন্তু একটু পরেই জেফ পেছন থেকে সাঁতরে আবার বড় নৌকায় উঠে আসে। সবাই অবাক হয়ে যায়। জেফ আবার পানিতে সাপটিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে টেরই পায়নি যে বিশাল সাপটি এখন আর পানিতে নেই, বরং তার পেছনে নৌকার ছাদের উপর বসে আছে। হঠাৎ সাপটি সবার সামনে মুখ থেকে ক্যাপ্টেনের লাশটি উগরে দেয়। এই দৃশ্য দেখে নৌকার সবাই চরম আতঙ্কে এদিক ওদিক পালাতে শুরু করে। এ সবাই সাপটি একটি ঘরে আটকে পড়া সার্কাসের দুজনের উপর হামলা করতে যায়, কিন্তু জেফ পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার উপর আক্রমণ করে বসে। এতে সাপটি আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং সোজা জেফের দিকে এগোতে থাকে। জেফ লুকিয়ে পড়ে, কিন্তু সাপটি তাকে খুঁজতে খুঁজতে নৌকার ভেতরে ঢুকে যায়। নৌকার ভেতরে সার্কাসের অন্য লোকেরাও ভয়ে বিভিন্ন জায়গায় লুকিয়েছিল। সৌভাগ্যক্রমে সাপটি বিল ইয়াগ ও ডায়ানাকে দেখতে পায় না এবং তাদের ওপর দিয়ে গড়িয়ে জানালা দিয়ে বাইরে চলে যায়। সবাই নৌকার আনাচে কানাচে লুকিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করতে থাকে। সাপটি খুঁজতে খুঁজতে বাথরুমের কাছে যায় এবং সেখানে একটি ছোট বাচ্চা ও জিয়াউকে দেখে তাদের উপর হামলা করে। তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে লেনিও চলে আসে। সাপটি যখন লেনির ওপর হামলা করতে যাবে, ঠিক তখনই জিয়াও বুদ্ধি করে সাপের মাথার সামনে একটি বড় মাটির পাত্র ধরে। অ্যানাকোন্ডার মাথাটি ওই পাত্রের ভেতর আটকে যায়। সাপটি মাথা বের করার জন্য পাগলের মতো ছটফট করতে থাকে। এই হুড়োহুড়ির মধ্যে সেখানে রাখা একটি কেরোসিন তেলের গ্যালন নিচে পড়ে যায়। সাপটি বেপরোয়া হয়ে নিজেকে এদিক ওদিক আছড়াতে থাকে এবং এক পর্যায়ে নৌকার গায়ে জোরে আঘাত করলে পাত্রটি ভেঙে যায় এবং তার মাথা বেরিয়ে আসে। সাপটি মুক্ত হতেই পেছন থেকে জেফ তার গলায় দড়ির ফাঁস পরিয়ে দেয়, কিন্তু জেফ তাকে কাবু করার আগেই নিচে ছড়িয়ে থাকা কেরোসিন তেলে আগুন ধরে যায় এবং দেখতে দেখতে পুরো নৌকায় আগুন ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে আগুন নৌকায় থাকা বোমার কাছে পৌঁছায় এবং প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। জীবন বাঁচাতে সবাই নদীতে লাফিয়ে পড়ে, কিন্তু জেফ অ্যানাকোন্ডার গলায় দড়ি বেঁধে রাখা তাই সাপটি পালাতে পারে না এবং আগুনে পুড়ে মারা যায়। বাকিরা সাঁতরে নদীর তীরে পৌঁছায়। নিজের জ্বলন্ত নৌকা দেখে বিল ইয়াক কাঁদতে শুরু করে, কারণ এখন আর তারা সঠিক সময়ে থাইল্যান্ড পৌঁছাতে পারবে না। সার্কাসের অন্যরাও ভীষণ ভীত, কারণ তারা জঙ্গলের ঠিক মাঝখানে আটকা পড়েছে এবং ফিরে যাওয়ার কোনো বাহনও নেই। কিন্তু লেনি বুঝতে পেরেছিল এসবের পেছনে আসল দায়ী জেফ। লেনি রেগে গিয়ে জেফকে বলে, তুমি আমাদের নৌকাকে টোপ হিসেবে ব্যবহার করেছো। তুমি এমনটা না করলে আমরা এত বড় বিপদে পড়তাম না। এতে জেফ একটুও অনুতপ্ত হয় না। সে উল্টো বলে, তোমাদের কি কোনো ধারণা আছে ওই বিশাল অ্যানাকোন্ডার দাম কত? যদি তোমরা আমাকে সাহায্য করতে, তবে আজ আমরা সবাই কোটি কোটি হয়ে যেতাম। টাকার নাম শুনতেই বিল ইয়াগের চোখ চকচক করে ওঠে। থাইল্যান্ড যাওয়ার প্ল্যান বাতিল করে দৌগে জেফের কাছে আসে। বিল ইয়াগ বলে, আমি তোমার সাথে আছি, বলো ওই অ্যানাকোন্ডাকে ধরতে আমাদের কি করতে হবে। জেফ একটি ম্যাপ দেখিয়ে সবাইকে বলে, যদি তোমরা আমাকে সাহায্য করো, তবে এই রাস্তা দিয়ে আমি তোমাদের একদিনের মধ্যে থাইল্যান্ড পৌঁছে দেব। এই কথা শুনে বিল ইয়াগ ও বাকিরা জেফের সাথে যেতে রাজি হয়ে যায়, কিন্তু লেনির জেফের ওপর কোনো ভরসা ছিল না, তাই সে যেতে পরিষ্কার মানা করে দেয়। ঠিক তখনই সার্কাস টিমের এক মেয়ের শরীর খারাপ হতে শুরু করে। বিল ইয়াগ তার কাঁধ পরীক্ষা করে দেখে তাকে অত্যন্ত বিষাক্ত একটি মাকড়সা কামড়েছে, যার বিষে সে মারাও যেতে পারে। জেফ সবাইকে বলে, আমার কাছে এমন ওষুধ আছে যা এই মেয়েটিকে বাঁচাতে পারে, কিন্তু সেই ওষুধটি আমার নিজের নৌকায় রাখা আছে। যদি একে বাঁচাতে চাও, তবে আমাকে আমার নৌকা পর্যন্ত পৌঁছে দিতে হবে। মেয়েটির জীবন বাঁচাতে লেনি বাধ্য হয়ে জেফের সাথে যেতে রাজি হয়ে যায়। সবাই জঙ্গলের ভেতর দিয়ে যাত্রা শুরু করে। কয়েক ঘন্টা হাঁটার পর এক লোক নদীর পানি খেতে গেলে জেফ তাকে বাধা দেয়। জেফ সবাইকে সতর্ক করে বলে, এই পানির ভুলেও খেও না। এই পানিতে এমন ভয়ঙ্কর পোকামাকড় থাকে যা পানি খাওয়ার সময় মানুষের পেটে চলে যায়। এরপর সেই পোকাগুলো শরীরে এমন তৃষ্ণা তৈরি করে যে মানুষ পানি খেতে খেতে নিজেকে নদীতে ডুবিয়ে মেরে ফেলে। পথে হাঁটতে হাঁটতে সবার খিদে পেয়ে যায়। তখন জেফ পাথরের নিচ থেকে একটি সাপ ধরে। সে সাপটির বিষ বের করে ফেলে এবং তারপর তারা সেটি রান্না করে খায়। খাওয়া শেষ করে তারা আবার এগোতে থাকে। রাত হয়ে গেলে তারা পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেয়। সবাই আগুন জ্বালিয়ে বিশ্রাম নিচ্ছিল আর জেফ একা বসে তার ম্যাপের বিশাল অ্যানাকোন্ডাটির ছবি দেখছিল। তখন তার সেই পুরনো স্মৃতি মনে পড়ে, যখন প্রথমবারের মতো ওই অ্যানাকোন্ডাটি তার উপর হামলা করেছিল। সাপটি মেরেই ফেলত, কিন্তু জেফ বুদ্ধি করে একটি কাঠের বাক্সে লুকিয়ে পড়ে। বাক্সটি ঢালু জায়গায় থাকায় জেফ তাকে ধাক্কা দিয়ে নদীর দিকে গড়িয়ে দেয়, কিন্তু নিচে পৌঁছানোর পর জেফ বাক্স থেকে বের হতে গিয়ে দেখে সে ভেতরে আটকা পড়েছে। বেশ অনেকদিন জেফ ওই বাক্সের ভেতরেই বন্দী ছিল। এরপর বিল ইয়াগ ও তার সঙ্গীরা সেখানে পৌঁছায় এবং রাস্তা পরিষ্কার করতে ডিনামাইট দিয়ে কন্টেনার ওড়ায়। সেই বিস্ফোরণের আঘাতেই জেফের বাক্সটি ভেঙে যায় এবং সে বের হতে পারে। গল্প আবার বর্তমানে ফিরে আসে।
জেফ ম্যাপ দেখছিল তখন বিল ইয়াক তার কাছে এসে জিজ্ঞেস করে সে ওই বিশাল অ্যানাকোন্ডাকেই ধরতে চায় কিনা। জেফ বলে সে কোনো সাধারণ অ্যানাকোন্ডা নয়, সেই পুরো জঙ্গলের রাজা। জঙ্গলের সব প্রাণী তাকে ভয় পায়। সে তার নিজের মতোই অনেক বিশাল অ্যানাকোন্ডাকে মেরে ফেলেছে। জেফ জানায় যদি তারা তাকে ধরতে পারে তবে রাতারাতি কোটিপতি হয়ে যাবে। টাকার লোভে বিল ইয়াক তাকে পুরোপুরি সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ অদ্ভুত এক আওয়াজে সার্কাস টিমের এক লোকের ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে তার ভাই আশেপাশে নেই। সে ভাইকে খুঁজতে খুঁজতে গুহা থেকে বেরিয়ে নদীর কাছে যায়। সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার হুঁশ উড়ে যায়। তার ভাই নিজেকে নদীর পানিতে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। লোকটি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার ভাই কোনো কথাই শোনে না। হঠাৎ লোকটির চোখ পড়ে তার ভাইয়ের নাকের দিকে, যেখান থেকে অদ্ভুত সব পোকা বেরিয়ে আসছে। সে বুঝতে পারে তার ভাই নদীর পানি খেয়ে ফেলেছে। জেফ তো আগেই বলেছিল এই পোকাগুলো শরীরে গেলে মানুষের এত প্রবল তৃষ্ণা পায় যে সে নিজেকে নদীতে ডুবাতে বাধ্য হয়। পরের মুহূর্তেই তাই ঘটে। তার ভাই নিজেকে নদীতে ডুবিয়ে মারা যায়। ভাইয়ের মৃত্যুতে লোকটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে গুহায় ফিরে আসে। পরের দিন সকালে সবাই আবার যাত্রা শুরু করে। দীর্ঘক্ষণ হাঁটার পর তারা একটি নদীর সামনে এসে পৌঁছায়। গন্তব্যে যেতে হলে তাদের এই নদীর পানের ভেতর দিয়ে হেঁটে পার হতে হবে। প্রথমে সবাই ভয় পেলেও আর কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে তারা নদীতে নামে। কিছুটা এগোনোর পর হঠাৎ একটি ছেলে নিচের দিকে ইশারা করে। দেখা যায় বিশাল এক অ্যানাকোন্ডা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। গত রাতে যার ভাই মারা গেছিল সে ভয়ে সবার পেছনে হাঁটছিল। হঠাৎ পেছন থেকে একটা বিশাল অ্যানাকোন্ডা তার উপর হামলা করে তাকে শক্ত করে পেঁচিয়ে ধরে। লেনি তাকে বাঁচাতে এগোয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অ্যানাকোন্ডাটি লোকটির হাড় ভেঙে চুরমার করে তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। এ দৃশ্য দেখে বাকিরা জীবন বাঁচাতে দ্রুত সামনের দিকে ছুটতে থাকে। অবশেষে তারা জেফের নৌকা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। জেফ কথা মতো সেই মাকড়সায় কামড়ানো মেয়েটিকে অ্যান্টিডোট দিয়ে দেয়। এখান থেকে থাইল্যান্ড খুব বেশি দূরে ছিল না, তাই সবাই সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু জেফ তাদের আটকে দেয়। আসলে জেফ এদের সবাইকে এখানে এনেছিল যেন সে এদেরকে ওই বিশাল অ্যানাকোন্ডার জন্য টোপ হিসেবে ব্যবহার করতে পারে। জেফ তাদের বলে আমি আমার কথা রেখেছি, সবাইকে নিরাপদে এখানে এনেছি, এবার তোমাদের পালা, তোমাদেরও আমার সাহায্য করতে হবে। সার্কাসের ছোট ছেলেটি বলে যদি তোমার সাহায্য অ্যানাকোন্ডা ধরার সাথে জড়িত হয় তবে আমরা কোনো সাহায্য করব না। এই কথা শোনা মাত্রই জেফ বন্দুক বের করে, আর অন্যদিকে বিল ইয়াগো ছুরি বের করে জেফের পক্ষ নেয়। বিল ইয়াগ সবাইকে জেফের কথা মেনে নিতে বলে। লেনি রেগে গিয়ে বলে তোমরা কি পাগল হয়ে গেছো? ওই অ্যানাকোন্ডাকে ধরা অসম্ভব ব্যাপার। জেফ হেসে বলে তুমি ঠিকই বলেছ, তবে যখন সে তার শিকার খেতে ব্যস্ত থাকবে এবং তার মনোযোগ অন্যদিকে থাকবে কেবল তখনই তাকে ধরা সম্ভব। এরপর বিল ইয়াগ তার আসল রূপ প্রকাশ করে। সে বলে সে তাদের থাইল্যান্ডে সার্কাস দেখাতে নিচ্ছিল না, বরং তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে টাকা কামানোই ছিল তার আসল উদ্দেশ্য। কিন্তু এখন সে তার প্ল্যান বদলেছে, কারণ সে বুঝতে পেরেছে এদের অঙ্গ বিক্রির চেয়ে ওই বিশাল অ্যানাকোন্ডা তাকে অনেক বেশি টাকা এনে দেবে। জেফ এবং বিল ইয়াগ মিলে সার্কাস টিমের দুজন পুরুষকে দড়ি দিয়ে বেঁধে ফেলে, যাতে অ্যানাকোন্ডার জন্য তাদের টোপ হিসেবে ব্যবহার করা যায়। অন্যদিকে জেফ দুজন মেয়েকেও দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। এ সময় জেফ তাদের মধ্যে এক মেয়ের সাথে অসভ্যতা করতে শুরু করে, কিন্তু মেয়েটি চালাকি করে এমন ভান করে যেন সে জেফকে সাহায্য করতে চায়। জেফ তার চালাকি বুঝতে পারে না। মেয়েটি ধীরে ধীরে জেফের কাছে যায় এবং তার চুলে হাত বোলাতে থাকে। সুযোগ বুঝে সে জেফের পকেট থেকে বন্দুকটি বের করে সোজা জেফের দিকেই তাক করে, কিন্তু মেয়েটি যখনই গুলি চালানোর চেষ্টা করে বন্দুক থেকে গুলি বের হয় না, কারণ সে বন্দুকের লক খুলতে জানত না। জেফ রেগে গিয়ে বন্দুকটি কেড়ে নেয় এবং মেয়েটিকে মেরে ফেলার জন্য তাক করে। ঠিক তখনই লেনি নিজের হাতের বাঁধন খুলে ফেলে এবং পেছন থেকে এসে কাঁচের ধারালো টুকরো দিয়ে জেফের পেটে আঘাত করে। জেফ রেগে লেনিকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু তখন অন্য মেয়েটিও জেফের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং পেছন থেকে লেনি জেফের বন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই ধস্তাধস্তির মাঝখানেই হঠাৎ গুলি চলে যায়, কিন্তু গুলিটা কার গায়ে লেগেছে তা কেউ বুঝতে পারে না। অন্যদিকে টোপ হিসাবে বেঁধে রাখা ওই দুই ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপছিল। কিছুক্ষণ পর একটি বিশাল অ্যানাকোন্ডা ধীরে ধীরে তাদের দিকে এগোতে থাকে। দূরে দাঁড়িয়ে বিল ইয়াগ বেশ মজা নিয়ে এই দৃশ্য দেখছিল। সে অপেক্ষা করছিল কখন অ্যানাকোন্ডাটি তাদের ওপর হামলা করবে এবং সে দড়ি টেনে ফাঁদ ফেলে সাপটিকে ধরবে। কিন্তু বিল ইয়াগ টেরই পায়নি যে ঠিক তার মাথার ওপরে আরেকটি বিশাল অ্যানাকোন্ডা তার দিকে ধেয়ে আসছে। সে কিছু বুঝে ওঠার আগেই সাপটি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে তুলে নিয়ে যায়। বিল ইয়াগ ছিটকে যাওয়ার সময় তার হাত থেকে দড়ি ফসকে যায়, ফলে ফাঁদটি নিচে পড়ে যায় এবং টোপ হিসেবে থাকা ওই দুই ব্যক্তি ফাঁদের ভেতরে আটকা পড়ে উল্টো সুরক্ষিত হয়ে যায়। অন্যদিকে জেফ মেয়েটিকে মারার চেষ্টা করছিল। লেনি একটি বড় কাঠ কুড়িয়ে জেফের মাথায় সজোরে আঘাত করে, ফলে সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। এরপর দুই মেয়ে ছুটে গিয়ে তাদের সঙ্গীদের জালের ভেতর থেকে মুক্ত করে।
কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পরই জেফের জ্ঞান ফেরে এবং সে চরম ক্রোধে তাদের দিকে এগোতে থাকে। ঠিক তখনই হঠাৎ আরেকটি বিশাল অ্যানাকন্ডা সেখানে এসে হাজির হয় এবং জেফকে ধরে নিয়ে যায়। এটা দেখে বাকিরা দ্রুত সেখান থেকে পালানোর প্রস্তুতি নিতে থাকে, কিন্তু তারা খেয়াল করে যে সার্কাস টিভি এক মেয়ে ঠিকমতো হাঁটতেই পারছে না। একটু আগে ধস্তাধস্তির সময় যে গুলিটা চলেছিল সেটা আসলে ওই মেয়ের গায়ে লেগেছিল। কিছুক্ষণ পর মেয়েটি সবার চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। বেঁচে থাকা তিনজন অর্থাৎ লেনি, জিয়াও এবং সেই ছোট ছেলেটি প্রাণ বাঁচাতে দ্রুত জেফের নৌকায় ওঠে এবং নদীপথে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু হঠাৎ পেছন থেকে জিয়াওয়ের কাঁধে কিছু একটা এসে বেঁধে। সে ওটা টেনে বের করে দেখে সেটা একটা অজ্ঞান করার ইনজেকশন, আর কয়েক সেকেন্ডের মধ্যেই জিয়াও অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে জিয়াওয়ের ওপর হামলাকারী আর কেউ নয়, স্বয়ং জেফ। সে ওই অ্যানাকন্ডার হামলা থেকেও বেঁচে ফিরেছে এবং সাপটির মাথা কেটে তাকে মেরে ফেলেছে। এরপর জেফ ওই তিনজনকে আবার ধরে ফেলে এবং অ্যানাকন্ডার টোপ হিসাবে বেঁধে রাখে। সে তাদের চারপাশ দিয়ে ধারালো লোহার কাঁটাতারের বেড়া তৈরি করে এবং সেখানে রক্ত ছড়িয়ে দেয়, যাতে রক্তের গন্ধে অ্যানাকন্ডা দ্রুত সেখানে চলে আসে। এরপর জেফ ফাঁদের দড়ি হাতে নিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর বেশ কয়েকটি বিশাল অ্যানাকন্ডা রক্তের গন্ধ পেয়ে ধীরে ধীরে ওই তিনজনের দিকে এগোতে থাকে। নিজেদের চোখের সামনে মৃত্যুকে দেখে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। সাপগুলো তাদের খুব কাছাকাছি চলে আসে, কিন্তু হঠাৎ আবারও পুরো জঙ্গলে পশু পাখিরা বিকট শব্দ করে পালাতে শুরু করে। এটা দেখে সেখানে থাকা অ্যানাকন্ডাগুলোও ভয় পেয়ে একে একে পিছিয়ে যেতে থাকে। তবে তাদের মধ্যে একটি অ্যানাকন্ডা তখনও সেখানে রয়ে যায় এবং ওই তিনজনের উপর হামলা করার জন্য এগোতে থাকে। ঠিক তখনই সেখানে সেই ভয়ঙ্কর ক্রিমসন অ্যানাকন্ডা হাজির হয় এবং এসেই সে অন্য অ্যানাকন্ডাটির ওপর হামলা করে এক ধাক্কায় তাকে মেরে ফেলে। এবার প্রথমবার আমরা ওই বিশাল ক্রিমসন অ্যানাকন্ডাকে পরিষ্কার দেখতে পাই। তার আকার অন্য সব সাপের চেয়ে কয়েক গুণ বড় এবং চরম ভয়ঙ্কর। তাকে দেখে ওই তিনজনের রক্ত হিম হয়ে যায়। কিন্তু অন্যদিকে দূরে দাঁড়িয়ে থাকা জেফ তাকে দেখে আনন্দে হাসতে শুরু করে। সে তো এই মুহূর্তটার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল। বিশাল ক্রিমসন অ্যানাকন্ডা ওই তিনজনকে চারপাশে পেঁচিয়ে ধরে এবং নিজের বিশাল মুখ হাঁ করে তাদের খেতে উদ্যত হয়। ঠিক তখনই জেফ হঠাৎ জালের দড়ি টেনে দেয় এবং বিশাল অ্যানাকন্ডাটি জালের ভেতরে আটকা পড়ে যায়। এরপর নিজেকে মুক্ত করার জন্য সাপটি পাগলের মতো ছটফট করতে থাকে। সে পুরো শক্তি দিয়ে বের হবার চেষ্টা করে, কিন্তু যখন বের হতে না পারে তখন সে তার তীক্ষ্ণ দাঁত দিয়ে জালের দড়ি কাটতে শুরু করে। জালের কিছু দড়ি তখনও তার শরীরে আটকে থাকায় জেফ দড়িটি শক্ত করে ধরে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু বিশাল ক্রিমসন অ্যানাকন্ডা জেফের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী ছিল। জেফ তাকে আটকাতে গিয়ে দুটি গাছের মাঝখানে এমনভাবে আটকা পড়ে যে সে আর বের হতে পারে না। এই সুযোগে ক্রিমসন অ্যানাকন্ডা জেফের দিকে তেড়ে যায় এবং তাকে শক্ত করে পেঁচিয়ে ধরে। অন্যদিকে ওই তিনজন নিজেদের চোখে এই ভয়ঙ্কর দৃশ্য দেখছিল এবং ভয়ে নিজেদের দড়ির বাঁধন খোলার আপ্রাণ চেষ্টা করছিল, কারণ তারা জানত জেফের পর এবার তাদেরই পালা। তারা কিছুতেই জাল থেকে বের হতে পারছিল না। তখন ওই ছোট ছেলেটি নিজের দাঁত দিয়ে দড়ি কাটতে শুরু করে। অনেক চেষ্টার পর সে দড়ির কিছুটা অংশ কেটে ফেলে, কিন্তু তখনও অনেকখানি বাকি ছিল। সে নিজের পুরো শক্তি দিয়ে দড়ি কামড়েতে থাকে। এক পর্যায়ে তার দাঁত থেকে রক্তও বের হতে শুরু করে। অন্যদিকে ক্রিমসন অ্যানাকন্ডা জেফকে এত জোরে চাপ দেয় যে তার সব হাড়গোড় ভেঙে যায়। এরপর সেই বিশাল সাপ জেফকে জ্যান্ত গিলে ফেলে। এরই মাঝে ছোট ছেলেটি অবশেষে দড়ি ছিঁড়তে সক্ষম হয় এবং বাকি দুজনকেও মুক্ত করে দেয়। এরপর এই তিনজন দ্রুত নদীর দিকে ছুটতে থাকে, কিন্তু জেফকে খাওয়ার পর এবার বিশাল ক্রিমসন অ্যানাকন্ডা তাদের পিছু নেয়। লেনি আর জিয়াও ভয়ে একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে, আর ছোট ছেলেটি কাছেই পড়ে থাকা একটি কাঠের বাক্সের ভেতর ঢুকে লুকায়। কিন্তু বিশাল সাপটি তাকে দেখে ফেলে এবং ধীরে ধীরে বাক্সটির দিকে এগোতে থাকে। এই অবস্থা দেখে ছেলেটি তার পুরো শক্তি দিয়ে বাক্স থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বাক্সের অপর দিকের দরজাটি বন্ধ ছিল। সে তখন চিৎকার করে লেনি আর জিয়াওকে সাহায্যের জন্য ডাকতে থাকে। সাপটি তার একদম কাছে চলে আসে। সে তাকে মেরেই ফেলত, ঠিক যখন বাইরে থেকে জিয়াও সজোরে কন্টেনারের দরজা ভেঙে ফেলে এবং ছেলেটিকে বের করে এনে তার জীবন বাঁচায়। এরপর এই তিনজন আবার প্রাণ বাঁচাতে সেখান থেকে ছুটতে থাকে। কিন্তু এই পুরো জঙ্গলটাই তো ছিল ক্রিমসন অ্যানাকন্ডার এলাকা, আর এই জঙ্গলে থেকে তার হাত থেকে পালানো প্রায় অসম্ভব। কিছু দূর গিয়ে তারা আবার একটি গাছের আড়ালে লুকায়, কিন্তু সাপটি তাদের দেখে ফেলে এবং তীব্র গতিতে তাদের দিকে ধেয়ে আসে। এবার এই তিনজন আর না পালিয়ে নিজেদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তারা বুঝতে পেরেছিল যে এবার আর বাঁচার কোনো পথ নেই। কিন্তু ঠিক যখন বিশাল ক্রিমসন অ্যানাকন্ডাটি তার বিশাল মুখ খুলে তাদের ওপর চূড়ান্ত হামলা করতে যাবে, ঠিক তখনই হঠাৎ একটি ধারালো ও তীক্ষ্ণ লোহার তার সাপটির মাথাকে মাঝখান দিয়ে দুই টুকরো করে কেটে ফেলে। আসলে এটি ছিল জেফেরি পেতে রাখা সেই ধারালো কাঁটাতারের ফাঁদ। আর এভাবেই ওই ভয়ঙ্কর বিশাল ক্রিমসন অ্যানাকন্ডার অবশেষে মৃত্যু হয়।
এই দৃশ্য দেখে ওই তিনজন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ তারা মৃত্যুর একদম দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এরপর তারা কিছুক্ষণ দাঁড়িয়ে ওই বিশাল অ্যানাকন্ডার মৃতদেহটির দিকে তাকিয়ে থাকে এবং দ্রুত ওই অভিশপ্ত জঙ্গল ছেড়ে নিজেদের গন্তব্যের দিকে রওনা দেয়। আর এভাবেই গল্পটি শেষ হয়।